নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর সেট অর্থাৎ শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন প্রদত্ত প্রশ্নপত্রটির উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। এক বলেছে ককেশাস পর্বতমালা। দেখো তোমরা, ইউরোপের একবারে দক্ষিণ দিকে ককেশাস পর্বতকে দেখানো হয়েছে বাদামি রঙের রেখা দিয়ে। দুই দেখো, বলা হয়েছে ইংলিশ চ্যানেল। এটা দেখো ইউরোপের একেবারে পশ্চিম দিকে ইংল্যান্ড এবং ইউরোপের মূল ভূখণ্ডের মাঝে ইংলিশ চ্যানেলকে নীল রং দিয়ে দেখানো হয়েছে। 3 নম্বর পো নদী। এটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, দেখো পো নদী। আর 4 বলেছে কৃষ্ণ সাগর। এটা দেখো ইউরোপের দক্ষিণ দিকে নীল রঙের জলভাগটিকে দেখানো হয়েছে কৃষ্ণ সাগর। এবং 5 জিব্রাল্টার প্রণালী। এটা দেখো ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের সংযোজককারী একটি প্রণালী। এটা তোমরা দেখো ইউরোপের একদম পশ্চিম এবং দক্ষিণ দিকে দেখানো হয়েছে। এরপর 2 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2-1 বলেছে পরিক্রমণ গতির অপর নাম হলো, এটা হবে অপশন বি বার্ষিক গতি। এরপর 2 বলেছে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, এটা হবে অপশন সি 21শে জুন। 3 গ্রিনিচের প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য, এটা হবে অপশন বি 5 ঘন্টা 30 মিনিট। 4 সমাক্ষ রেখাগুলির মধ্যে একমাত্র মহাবৃত্তটি হলো, এটা হবে অপশন সি নিরক্ষরেখা। 5 বায়ুচাপ পরিমাপ করার যন্ত্রের নাম, এটা হবে অপশন এ ব্যারোমিটার। 6 বায়ু শীতল হলে বায়ুর চাপ, এটা হবে অপশন বি বাড়ে। 7 পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো, এটা হবে অপশন বি তিব্বত মালভূমি। 8 টেবিল ল্যান্ড বলা হয়, এটা হবে অপশন সি মালভূমিকে। 9 ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো, এটা হবে অপশন বি লুনি। 10 উচ্চ প্রবাহে নদীর কাজ হলো, এটা হবে অপশন এ ক্ষয়। 11 মিনামাটা রোগ হয়, এটা হবে অপশন ডি পারদ দূষণে। 12 আর্সেনিক দূষণের ফলে, এটা হবে অপশন সি ব্ল্যাকফুট রোগ হয়। 13 মাটি দূষণের প্রধান উৎস হলো, এটা হবে অপশন সি কঠিন বর্জ্য পদার্থ। 14 ভারতের ভোপালের গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল, এটা হবে অপশন বি 1984 সালে। 15 হাজার হ্রদের দেশ বলা হয় যে দেশকে, তা হলো, এটা হবে অপশন সি ফিনল্যান্ড। 16 ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ হলো, এটা হবে অপশন ডি স্ট্রম্বলি। এরপর 3 এ বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে ড্যাশ 3 বছরকে অধিবর্ষ বলে, উত্তর হবে 366 দিন। 2 মরুভূমির বালি উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় ড্যাশ সমভূমি, উত্তর হবে লোয়েস। 3 ইউরোপের বৃহত্তম হ্রদ হলো ড্যাশ, উত্তর হবে ল্যাডোগা। এরপর 3 বি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 1 বলেছে জাপানের ফুজিয়ামা, এটা হবে অপশন সি আগ্নেয় পর্বত। 2 ইউরোপের রাইন, এটা হবে অপশন এ আন্তর্জাতিক নদী। 3 বায়ুর চাপ পরিমাপের একক, এটা হবে অপশন ডি মিলিবার। 4 আমুদরিয়া, এটা হবে অপশন বি অন্তর্বাহিনী নদী। এরপর সি এরগুলো বলেছে বাক্যটি সত্য হলে ঠিক ও অসত্য হলে ভুল লেখো। 1 বলেছে আর্নিক গতির ফলে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়, এটা ভুল। 2 লন্ডনের কাছে অবস্থিত গ্রিনিচ শহরে আছে রয়্যাল অবজারভেটরি, এটা ঠিক। 3 পোল্ডার ভূমির প্রধান নদী হলো রাইন, এটা ঠিক। 4
মাটি দূষিত হলে মাটির গুণগত মান বা উর্বরতা বৃদ্ধি পায়, এটা ভুল। এরপর 3-এর ডি বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 বলেছে পৃথিবীর মোট 100 ভাগ জলের কত ভাগ সমুদ্রের নোনা জল? উত্তর হবে 97 ভাগ। 2 কোন ঋতুতে বায়ুর চাপ সবচেয়ে বেশি হয়? উত্তর হবে শীত ঋতুতে। 3 জিপিএসের পুরো নাম কি? উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এরপর 4-এর বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর 1 বলেছে ট্র্যাক ফার্মিং কাকে বলে? উত্তর হবে লন্ডন অববাহিকায় অবস্থিত শহরাঞ্চলগুলিতে নিত্য প্রয়োজনীয় কৃষিজাত ও পশুজাত সামগ্রীগুলিকে নিকটবর্তী গ্রামীণ এলাকাগুলি থেকে ট্রাকে করে রোজ সরবরাহের ব্যবস্থাকে ট্র্যাক ফার্মিং বলে। এরপর 2 বলেছে ইউট্রোফিকেশন কাকে বলে? উত্তর হবে গৃহস্থালী ডিটারজেন্টযুক্ত জল এবং কৃষিক্ষেত্র থেকে নিঃসৃত হওয়া ফসফেট সারযুক্ত জল বদ্ধ জলাশয়গুলিতে গিয়ে পড়লে জলাশয়ের শ্যাওলা ও অন্যান্য আগাছার দ্রুত বৃদ্ধি ঘটায়, ফলে জলাশয়ের অন্যান্য প্রাণীরা অক্সিজেনের অভাবে মারা যায়। এই ঘটনা হলো ইউট্রোফিকেশন। 3 বলেছে মুক্তিবেগ কাকে বলে? উত্তর হবে কোনো গতিশীল বস্তুতে যে বেগ থাকলে বস্তুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ টান কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে। এর মান 11.2 কিমি পার সেকেন্ড। 4-এর 4 বলেছে আদর্শ নদী বলতে কি বোঝো? উত্তর হবে যে সকল নদীগুলিতে 3টি প্রবাহ বা গতি যথা উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় তাদের আদর্শ নদী বলে, যেমন গঙ্গা। 5-এরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1 বলেছে নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয় কেন? দেখো উত্তর হবে বিষুব কথাটির অর্থ হলো দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান। যেহেতু সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর সারা বছরই প্রায় লম্বভাবে আপতিত হয়, তাই নিরক্ষীয় অঞ্চলে দিন ও রাত্রির দৈর্ঘ্য সারা বছর ধরেই সমান থাকে। এই জন্য নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয়। এরপর 5-এর 2 বলেছে অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো? উত্তর হবে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয়, আবার কখনো কমে যায়। 4 জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সর্বাধিক, প্রায় 15,20,00,000 কিলোমিটার। এই অবস্থানকে অপসূর অবস্থান বলে। আবার 23 জানুয়ারি তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সর্বনিম্ন প্রায় 14,70,00,000 কিলোমিটার। এই অবস্থানকে অনুসূর অবস্থান বলে। এরপর 5-এর 3 বলেছে জল দূষণ প্রতিরোধে একজন শিক্ষার্থী হিসাবে তুমি কি কি করতে পারো? দেখো উত্তর হবে 1 অযথা জলের অপচয় করব না এবং কেউ জল অপচয় করলে তাকে নিষেধ করব। 2 পুকুর বা জলাশয়গুলিতে যাতে গবাদি পশুর স্নান, জামাকাপড় কাচা, প্রতিমা বিসর্জন ইত্যাদি না করা হয় তার জন্য মানুষদের সচেতন করব। 3 যত্রতত্র মলমূত্র ত্যাগ এবং বর্জ্য পদার্থগুলি যাতে সঞ্চয় বন্ধ করা হয় তার জন্য সচেতনতামূলক মিছিল এবং আলোচনা সভা আয়োজন করব। 4 বৃষ্টির জল সংরক্ষণ করতে সকলকে উৎসাহিত করব। এরপর 5-এর 4 বলেছে রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার 3টি কারণ লেখো। উত্তর হবে 1 রুর অঞ্চলে প্রচুর পরিমাণে অ্যানথ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় কয়লা পাওয়া যায়। এছাড়াও কিছু কিছু অঞ্চলে খনিজ তেলও পাওয়া যায়। 2 এখানকার রেলপথ, সড়কপথ ও জলপরিবহন ব্যবস্থা খুবই উন্নত। এর পাশাপাশি শিল্পবান্ধব পরিকাঠামো রয়েছে। 3 রুর অঞ্চলের উত্তরে অবস্থিত হামবুক বন্দর এই শিল্পাঞ্চলের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এরপর 6-এরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 বলেছে নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। দেখো উত্তর হবে নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলি হলো পলল শঙ্কু, পলল ব্যাজনী, মিয়েন্ডার, পয়েন্ট বার বা বিন্দু চর, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। দেখো পলল শঙ্কু নদী
পার্বত্য গতি থেকে হঠাৎ মৃদু ঢাল বিশিষ্ট প্রায় সমতল ভূমিতে নেমে এলে নদীবাহিত বোঝা যেমন নুড়ি, বালি, কাঁকড়, পলি ইত্যাদি সঞ্চিত হয়ে সাংকব আকৃতির যে সকল ভূমিরূপ গঠন করে সেগুলিকে বলে পলল শঙ্কু। পলল ব্যাজনী। অনেকগুলি পলল শঙ্কু পাশাপাশি অবস্থান করে যখন অর্ধবৃত্তাকার হাত পাখার মতো দেখতে ভূমিরূপ গঠন করে তাদের পলল ব্যাজনী বলে। মিয়েন্ডার। মধ্যগতিতে নদীর জলের পরিমাণ বেড়ে যাওয়াতে এবং ভূমির ঢাল কমে যাওয়াতে নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হলে তাদের মিয়েন্ডার বলে। পয়েন্ট বার বা বিন্দু চর। নদী বাঁকের অবতল দিকে জলের স্রোত কমে যাওয়াতে নদীবাহিত নুড়ি, কাঁকড়, পলি, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে জলপ্রবাহের পথ আটকে দেয় এবং বিন্দু আকারের চরগুলির সৃষ্টি করে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ। মধ্যগতিতে নদীবাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জলের পরিমাণ বাড়লে কখনো কখনো নদীবাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। 6.2 বলেছে জনজীবনে নদ নদীর প্রভাব আলোচনা করো। দেখো উত্তর হবে 1. নদীর আশপাশের ভূমিভাগ খুবই উর্বর প্রকৃতির হওয়াতে কৃষিকাজ ভালো হয়। 2. নদীকে পরিবহনের কাজে ব্যবহার করা যায়, তাই ব্যবসা বাণিজ্যের প্রসারে সাহায্য করে। 3. খরস্রোতা নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। 4. নদী থেকে মাছ, বালি, জলজ উদ্ভিদ, মূল্যবান রত্ন ইত্যাদি সংগ্রহ করে মানুষেরা জীবিকা নির্বাহ করে। 5. কলকারখানা, ঘরবাড়ি নির্মাণ ও পানীয় জলের উৎস হিসাবে নদীর জলকে ব্যবহার করা যায়। 6. বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি নদীকে কেন্দ্র করে হয়ে থাকে। 7. নদীতে বাঁধ দিয়ে নদীর জলকে বহুমুখী পরিকল্পনা যেমন সেচ, মৎস্য চাষ, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি সম্পাদনে ব্যবহার করা যায়। 8. কখনো কখনো নদী থেকে মূল্যবান খনিজ সম্পদ আহরণ করা হয় যা দেশের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 9. নদী আন্তর্দেশীয় ও আন্তঃরাজ্য সীমানা নির্ধারণে সাহায্য করে। 10. নদী বাস্তুতান্ত্রিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এরপর 6.3 বলেছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর হবে 1. কোনো স্থানের উষ্ণতা হঠাৎ অনেক কমে গেলে স্থানটির বায়ু শীতল ও ভারী হয়ে উচ্চচাপ কেন্দ্রগুলির সৃষ্টি করে। অন্যদিকে কোনো স্থানের উষ্ণতা হঠাৎ বেড়ে গেলে স্থানটির বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে ওঠে নিম্নচাপ কেন্দ্রগুলির সৃষ্টি করে। 2. উচ্চচাপ কেন্দ্র থেকে শীতল ও ভারী বাতাস ঘুরতে ঘুরতে আশপাশের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ বহির্মুখী বায়ুপ্রবাহ লক্ষ্য করা যায়। অন্যদিকে নিম্নচাপ কেন্দ্রে আশপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস ঘুরতে ঘুরতে ভেতরে প্রবেশ করে, অর্থাৎ অন্তর্মুখী বায়ুপ্রবাহ লক্ষ্য করা যায়। 3. বায়ুর উচ্চচাপীয় অবস্থা পরিষ্কার ও মেঘমুক্ত আবহাওয়াকে নির্দেশ করে। অন্যদিকে বায়ুর নিম্নচাপীয় অবস্থা দুর্যোগপূর্ণ ও মেঘলা আবহাওয়াকে নির্দেশ করে। 4. বায়ুর উচ্চচাপীয় অবস্থা দীর্ঘস্থায়ী হয়, অন্যদিকে বায়ুর নিম্নচাপীয় অবস্থা ক্ষণস্থায়ী হয়। 5. বায়ুর উচ্চচাপীয় অবস্থা প্রধানত উচ্চ অক্ষাংশীয় দেশগুলিতে সৃষ্টি হতে দেখা যায়, অন্যদিকে বায়ুর নিম্নচাপীয় অবস্থা সাধারণত মধ্য ও নিম্ন অক্ষাংশীয় দেশগুলিতে গড়ে উঠতে দেখা যায়। 6. উচ্চচাপীয় অবস্থাতে বাতাসের বেগ কম থাকে, অন্যদিকে নিম্নচাপীয় অবস্থাতে বাতাসের বেগ অনেক বেশি থাকে। 7. উত্তর গোলার্ধে উচ্চচাপীয় বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়, অন্যদিকে নিম্নচাপীয় বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। 8. উচ্চচাপীয় অবস্থাকে মানচিত্রে ইংরাজি বড় হাতের H অক্ষর দ্বারা দেখানো হয়, অন্যদিকে নিম্নচাপীয় অবস্থাকে মানচিত্রে ইংরাজি বড় হাতের L অক্ষর দ্বারা দেখানো হয়। এরপর 6.4 বলেছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি লেখো। উত্তর হবে 1. উত্তর গোলার্ধের স্থলভাগে কেন্দ্রস্থলে এই মহাদেশ অবস্থান করার জন্য সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের সুবিধা রয়েছে। 2. এই মহাদেশের 3 দিক সমুদ্রবেষ্টিত হওয়াতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, তাই
এই মহাদেশের বাসিন্দারা বেশ কর্মঠ হয়। 3. উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোতের কারণে শীতকালেও এই মহাদেশের উত্তর পশ্চিমের বন্দরগুলো বরফমুক্ত থাকে, ফলে বাণিজ্যিক লেনদেন শীতকালেও বন্ধ হয় না। 4. সরলবর্গীয় বনভূমির প্রাচুর্যতার কারণে এই মহাদেশের কাগজ ও কাষ্ঠ শিল্প উন্নত। 5. খনিজ সম্পদের প্রাচুর্যতা, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, উন্নত যোগাযোগ, আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য ইত্যাদি কারণে এই মহাদেশ হল পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ। আর 6. বাণিজ্যিক মৎস্য আহরণ, উন্নত কৃষি ব্যবস্থা, পশুপালন ইত্যাদির জন্য এই মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি উল্লেখযোগ্য। তাহলে আমরা এই মডেল পেপারের সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করলাম। এইভাবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।